আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আইসা পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট 4 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বললাম, আসলে আপনারা যা ভাবছেন তা না, আমি এই মেয়েটাকে চিনিও না, একটু আগেই তার সাথে পরিচয় হয়েছে। আপনারা হয়তো ভেবেছেন আমি ওর বয়ফ্রেন্ড, বাট এটা আপনাদের ভুল ধারণা। ওর বয়ফ্রেন্ড না আমি। বিশ্বাস না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন। আমার কথা শুনে মনে হলো সবাই মঙ্গল গ্রহ থেকে পৃথিবী গ্রহে অবতরণ করলো। তাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এই মেয়ের বয়ফ্রেন্ডের উপর তাদের কতটা রাগ জমা আছে। এজন্যই বুঝি কোনো কথাবার্তা না বলে এভাবে গলার চেপে ধরেছে। একজন তো বলেই ফেললো, এই শালা মিথ্যা কথা বলতেছে নিজেকে বাঁচানোর জন্য। ওদের দুজনের এটা আগে থেকেই প্ল্যান ছিল, ধরা পড়লে এসব বলবে। ও যদি স্পৃহার বয়ফ্রেন্ড না হয় তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করছে কেন? ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সব রকম প্রস্তুতি নিয়ে বের হয়েছে। কাজেই ওরে বিশ্বাস করা যাইব না, পিঠে কিছু পড়লেই সব সত্য বলবে। তাহলে মেয়েটার নাম স্পৃহা, মেয়েটার সাথে কথা বললেও তার নামটা জানা হয়নি। তবে আমি তার নাম নিয়ে না ভেবে কিছু বলবো বলে ঠিক করলাম, কিন্তু তার আগে 50-55 বছরের একজন বয়স্ক লোক বলে উঠলো, এত কথা বলার দরকার নেই, বাসায় নিয়ে চলো। ওর জন্য তো মেয়ের বিয়ে ভেঙে গেছে। ছেলে পক্ষের কাছে আমার মাথা হেড হয়ে গেছে। মেয়ে ভাগিয়ে নেওয়ার শাস্তি ওকে পেতেই হবে। আমি আবারও বললাম, আপনাদের ভুল হচ্ছে, আমি সেই ছেলে নই। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন, আমি না হয় বাঁচার জন্য মিথ্যা বলতে পারি, আপনাদের মেয়ে তো মিথ্যা কথা বলবে না। তাই ওনাকে জিজ্ঞেস করুন, তাইলেই সব ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ভুলটা ভেঙে যাবে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সে ভয়ে কাঁপছে। একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় পেতে পারে আমার জানা ছিল না। ভয়ের চোটে মেয়েটার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথা বলল না। মেয়ের বাবাকে অনেক বুঝালাম, কিন্তু তারা আমার কথাগুলো বিশ্বাস করলো না। তাদের মেয়েকে ভাগিয়ে নিতে চেয়েছিলাম আমি, এটা মনে করে তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল। আমারও ক্ষমতা ছিল না এতগুলো লোকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, তাই বাধ্য হয়েই তাদের সাথে যেতে হলো। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে আমার জন্য। এখন অন্তত থাকা খাওয়ার চিন্তাটা আর করতে হবে না। যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে হলো। তারা অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই। তবে ওখানে যাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা ভাবতেই ভিতরটা ভয় করছে। কারণ এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে। একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে। জানালা দিয়ে একটু একটু করে আলো বাতাস আসতেছে, তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারছে না। কিছু সময় পর কেউ একজন দরজাটা খুলে আমাকে বাড়ির সবার সামনে নিয়ে গেল। বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি। মেয়ের বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হয়তো তারা বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ে আমার মতো একজন ছেলের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আসল সত্যটা তারা এখনো জানে না। আমার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ানো থাকলেও আমি স্পৃহা মেয়েটা বাদে কাউকে চিনতে পারছি না। আমার মনে হলো এবার হয়তো আমাকে কিছু বলার সুযোগ দিবে। আমি যে মেয়েটার কিছু হই না সেটা সবাইকে বুঝাতে পারবো। কিন্তু এমন হলো না। স্পৃহার বাবা আমার দিকে না তাকিয়ে স্পৃহাকে প্রশ্ন করতে লাগলেন। তিনি স্পৃহাকে বললেন, আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে এই ছেলেটার সাথেই তুমি পালিয়ে যেতে চেয়েছিলে। তোমার পছন্দটা খুব বাজে। এই ছেলের মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে? তখন স্পৃহা বলল, না বাবা, ওকে আমি চিনি না, ওর সাথে আজকে রাতেই প্রথম দেখা হয়েছে আমার। তখন তার বাবা বললেন, তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো, তাই তো? যদি সত্যি বলো তাহলে এই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিব, সেজন্য ভয় পাচ্ছ? না বাবা, আমি সত্যি বলছি। তখন তার বাবা বললেন, তোমার কথা বিশ্বাস করব না, এবং তুমি যা ভাবছো সেটাও করব না। এই ছেলেটাকে কেউ ধরবে না, ছুবেও না। এই ছেলের সাথে তোমার বিয়ে হবে, না হলে আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও কি করবে। প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরামে এসে বেঁচে থাকবে, নাকি এরকম একটা চালচুলোহীন ছেলেকে বিয়ে করে অভাব অনটনে দিন কাটাবে? আমি আর কিছু বুঝতে না পারলেও এটা খুব ভালো করেই বুঝতে পারলাম, এরা কেউ আমাকে নিজ থেকে কিছু জিজ্ঞেস করবে না। যা বলার আমাকেই বলতে হবে। আমি তাদের বাপ মেয়ের কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে বললাম, আপনাদের সমস্যা কি? নিজেরাই যা ইচ্ছে বলে যাচ্ছেন, আমার কথা শোনার কোনো প্রয়োজনই মনে করছেন না। আর এই যে ম্যাডাম, আপনি এভাবে ভয়ে ভয়ে কথা বলছেন কেন? আর এই যে আপনি কি বাংলা বুঝেন না? আপনার মেয়ে এত বলার পরেও কেন বিশ্বাস করছেন না আমি যে তার বয়ফ্রেন্ড না? আর তাছাড়া আপনি বললেই তো আর আপনার মেয়েকে আমি বিয়ে করব না। যাকে চিনি না জানি না তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাই এসব নাটক না করে আমাকে যেতে দিন। তখন তিনি তিরস্কারের সুরে বললেন,
তোর রাজি হতে কিছু আসে যায় না, আমার মেয়ে রাজি হলেই হবে, তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে, আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে। আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ। সবশেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকেই বেছে নিল। আমাকে বেছে নেওয়ার কারণটাও আমার মস্তিষ্কটা আজ করতে পারলো না। এখন শুধু একটা কথাই মনে পড়ছে, বিপদ যখন আসে চারদিক থেকে একসাথেই আসে। আমি চাইলেও এত এত মানুষকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতে পারবো না। পরের দিন বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো আমাকে। আমি কখনো ভাবিনি আমার বিয়েটা এভাবে হবে। যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না তার সাথেই আজ বিয়ে হলো আমার। এটাই বুঝি নিয়তির খেলা। আল্লাহ যা চাইবে সেটার উপরে আমাদের কোনো হাত নেই, ভাগ্যের উপর কারো হাত নেই, সেটাই তার প্রমাণ। বিয়ে করার সময় কবুল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না। কবুল বলার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হলো, যার পাশে কেউ নাই, একজন মানুষও নাই যাকে আপন ভাবতে পারি। যার সাথে বিয়ে হচ্ছে সেও তো আপন না। বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই চলে গেল, আমাকে আর মেয়েটাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। বুঝলাম এটা আমাদের বাসর ঘর। চারদিকে কাঁচা রজনীগন্ধার সমাহার, বিছানার প্রতিটি কোনায় কোনায় গোলাপের সুবাস। কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে, তাও আবার একটা মেয়ের সাথে। এটা যেন বিশ্বাসই হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো একটা স্বপ্ন দেখছি, কিন্তু না, এটা কোনো স্বপ্ন না, বাস্তবে আমার সাথে এটা হচ্ছে। নিজের বাসরটা এমন হবে কখনো ভাবিনি। মেয়েটা দরজা লাগিয়ে দিয়েই আমার পাশে এসে বসলো আর বলল, আসলে সরি, এমনটা হবে বা হতে পারে কখনো ভাবিনি। আমার দোষ কি বলেন? দোষটা তো আপনারই। আপনি নিজে থেকেই আমার সাথে কথা বলতে এসেছিলেন। আপনি যদি কথা বলতে না আসতেন তাহলে আপনার সাথে আমি কথা বলতাম না, গল্পও করতাম না, আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনিই বেটার। লোকটা অনেক বয়স্ক, তাই আপনাকেই বেছে নিয়েছি। আমি মেয়েটার কথা শুনে 420 ভোল্টের একটা শক খেলাম। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটা কত সহজভাবে সরি বলে দিল। আমার সাথে তার বিয়ে হয়েছে এজন্য তার মন খারাপের কোনো চিহ্নই দেখতে পেলাম না তার চোখে মুখে। তাহলে কি এই মেয়েটা স্বাভাবিক না? কোনো সমস্যা আছে? স্বাভাবিক হলে তো এমন একটা বিয়েতে তার খারাপ লাগার কথা, কিন্তু তার তো লাগছে না। আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলল, আমার মনে হয় আবিরের কোনো বড় সমস্যা হয়েছে, না হলে এমন তো হওয়ার কথা না। আবির আমাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে, বেশি চায়। ওর না আসার পেছনে কোনো কারণ আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবার পালাবো। আপনাকে বিয়ে করার এটাও একটা কারণ। আপনি আমাকে সাহায্য করতে পারবেন, যেটা ওই লোকটা করতে পারতো না। সবাই ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই আর আমাকে নিয়ে কোনো ভয় নেই। এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই। আমি তার কথা শুনে বললাম, পাগল নাকি আপনি? পালাবেন মানে? যদি পালাবেনই তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আবার আমাকে বিপদে ফেলতে চাইছেন? আপনি চলে গেলে তো মনে হয় আমাকে আর বাঁচিয়েই রাখবে না। তখন মেয়েটা চাপা হাসি হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আমার বাবা খুব রাগী মানুষ। বাসর ঘরে নিজের বউকে ধরে রাখতে পারেননি, পালিয়ে গেছে, এটা শুনে নিশ্চিত আপনাকে মেরেই ফেলবে। অনেক সময় পর মেয়েটা বলল, আপনার ব্যাগ কোথায়? আমি তো আগেই সবকিছু গুছিয়ে রেখেছি, আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন, এখনই আমাদেরকে পালাতে হবে। এখন বাসার সবাই ঘুমিয়ে গেছে। আমি তার কথা শুনে কিছু বলতে পারলাম না, তার দিকে হা করে তাকিয়ে রইলাম। আমার এভাবে তাকানো দেখে সে বলল, হা করে তাকিয়ে আছেন কেন? বাসর করবেন নাকি? বিছানায় কোলবালিশ আছে, ওটার সাথে বাসর করুন। শখ কত আমার সাথে বাসর করবে? যদি মরতে না চান তাহলে আমার সাথে আসুন, আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে কোলবালিশের সাথে বাসর করেন। তো গাইস, আজকের পার্ট 4 এখানেই শেষ করতেছি। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর পরবর্তী পার্ট 5 খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।